20 জুন 2026 চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি একটি ভিডিও প্রচার করল। গভীর মরুভূমির বুক চিরে একটি মিসাইল উঠে গেল আকাশে। আমেরিকার পেন্টাগনে সতর্কতার ঘণ্টা বেজে উঠল। জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া সবাই একসাথে নড়ে উঠল, কারণ এই মিসাইল কোনো সাধারণ অস্ত্র নয়, এটা DF-17। শব্দের 10 গুণ গতিতে ছোটে, রাডার ফাঁকি দেয়, আটকানো প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী পর্যন্ত এর লক্ষ্যমাত্রার মধ্যে। আর এই মিসাইলের ভিডিও প্রকাশ হলো ঠিক সেই সময়ে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে। কাকতালীয় নাকি বার্তা? আর এই মিসাইলই কেনই বা ঘুরে দেখানো হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে? তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ কি পেতে যাচ্ছে এই অস্ত্র? আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে আপনি জানবেন প্রথমত DF-17 আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং কেন পুরো বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এটা নিয়ে এখন চিন্তিত। দ্বিতীয়ত 20 জুনের সিসিটিভি ভিডিও প্রকাশ কি শুধু সামরিক মহড়া ছিল, নাকি এর পেছনে গভীর কৌশলগত বার্তা ছিল? বাংলাদেশ কি DF-17 কিনতে পারবে? বিশেষজ্ঞরা কি বলছেন? এবং চতুর্থত তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আসলে কি সিদ্ধান্ত হলো? ধরুন আপনি একটা বাজারে গেলেন, দোকানদার তার সেরা জিনিসটা দেখালো, মূল্যবহুল, দুর্লভ, আপনি মুগ্ধ হলেন, কিন্তু সে জিনিস কি আপনার জন্য, আপনার সাধ্যে আছে, আপনার দরকার আছে? এই তিনটি প্রশ্নের উত্তর আজকে খুঁজব। তো চলুন শুরু করা যাক। DF-17 এর পুরো নাম ডংফেং 17, বাংলায় পূর্বের বাতাস 17। এটা চীনের চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন তৈরি করেছে। 2014 সালে গোপনে এর অস্তিত্ব নিশ্চিত হয়। 2017 সাল পর্যন্ত কমপক্ষে 9টি পরীক্ষামূলক উড্ডয়ন হয় এবং 2019 সালের 1 অক্টোবর চীনের জাতীয় দিবসের সামরিক কুচকাওয়াজে প্রথমবার জনসম্মুখে দেখানো হয়। এটা সহজ ভাষায় বোঝানো যাক, সাধারণ ব্যালিস্টিক মিসাইল কাজ করে এভাবে, উপরে ওঠে তারপর নিচে নামে, একটা বলের মতো। ফলে রাডার বুঝে ফেলতে পারে কোথায় পড়বে এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেটা আটকে দিতে পারে। DF-17 এভাবে কাজ করে না। এটা আগে রকেট বুস্টারের উপরে ওঠে, তারপর JF হাইপারসোনিক গ্লাইড ভেহিকল আলাদা হয়ে যায়। এই গ্লাইড ভেহিকল বায়ুমণ্ডলের উপরিভাগে সার্ফিং করতে করতে এগোয়, উপরে যায়, নিচে আসে, বাঁক নেয়। রাডার বুঝতে পারে না কোথায় যাবে, আটকানো প্রায় অসম্ভব। গতি কত এর? কমপক্ষে ম্যাক 5 শব্দের 5 গুণ, কোনো হিসেবে ম্যাক 10 পর্যন্ত। প্রতি সেকেন্ডে অন্তত 1.6 কিলোমিটার, মানে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 150 কিলোমিটার। সেটা পার হতে এই মিসাইলের লাগে মাত্র 1.5 মিনিট। যদি প্রশ্ন আসে এর পাল্লা কত, এর পাল্লা হচ্ছে 1800 থেকে 2500 কিলোমিটার। এই পাল্লার মধ্যে পড়ে তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ওকিনাওয়ার আমেরিকার সামরিক ঘাঁটি। লক্ষ্যবস্তু কতটা নির্ভুলভাবে আঘাত করতে পারে, এটাই এখন প্রশ্ন। বিশেষজ্ঞদের হিসেবে CEP বা সার্কুলার এরর প্রবাবিলিটি মাত্র কয়েক মিটার থেকে 10 মিটারের মধ্যে, মানে লক্ষ্যস্থান থেকে 10 মিটারের মধ্যে আঘাত করার সক্ষমতা রাখে এটি। DF-17 এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর টার্গেট। সচলমান বিমানবাহী রণতরী। আমেরিকার সামরিক শক্তির মূল ভিত্তি তার 11টি পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী। প্রতিটি রণতরী একটি ভাসমান বিমান ঘাঁটি, বিশাল শক্তিশালী, কিন্তু ডুবে গেলে সব শেষ। এই রণতরীগুলো বাতাস থেকে, জল থেকে এবং পানির নিচ থেকে রক্ষা করার জন্য বিশাল নিরাপত্তা থাকে। কিন্তু মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের 26 মার্চ বিশ্লেষণ বলছে 2022 সালে DF-17 এর একটি নতুন ভ্যারিয়েন্ট চালু হয়েছে, যা সামরিকভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার হিসেবে পরিচিত। এতে সমুদ্রে সচলমান জাহাজকে ট্র্যাক করার সেন্সর সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ চীন বলছে আমেরিকা যদি প্রশান্ত মহাসাগরে রণতরী পাঠায়, DF-17 সেটাকে ডুবিয়ে দিতে পারে। এই দাবি কতটা সত্য? 1945 পত্রিকার বিশ্লেষণে বলা হয়েছে DF-17 সত্যি কাজ করে কিনা সেটা
এখনও পরীক্ষিত নয় বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে, কিন্তু মনস্তাত্ত্বিক প্রভাব ইতিমধ্যেই বিশাল। 20 জুন 2026 চীনের সিসিটিভির সামরিক অনুষ্ঠান মিলিটারি অ্যাফেয়ার্স টাইম হ্যাজ কাম। এই প্রথমবারের মতো গভীর মরুভূমিতে DF-17 লাইভ লঞ্চ ফুটেজ প্রচার করা হয়। সিসিটিভি নিউজের এই রিপোর্টে রকেট ফোর্স ট্রুপস তাদের মিসাইল সিস্টেমের উচ্চতার স্বয়ংক্রিয়তা, বৃহত্তর গতিশীলতা, উন্নত হামলার নির্ভুলতা এবং সব আবহাওয়ায় কাজ করার উন্নত ক্ষমতা তুলে ধরেছে। এই ভিডিও প্রকাশের সময়টা লক্ষ্য করুন। এই ভিডিও প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সামুদ্রিক যুদ্ধ মহড়া রিমপ্যাক শুরু হওয়ার ঠিক আগে 24শে জুন এবং PLA রকেট ফোর্সের 60তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে 1 জুলাই। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বিশ্লেষণে বলা হয়েছে এই লঞ্চ ফুটেজ একটি সুচিন্তিত কৌশলগত যোগাযোগ পরিকল্পনার অংশ ছিল, যার লক্ষ্য ছিল অপারেশনাল সক্ষমতা প্রদর্শন করা, শুধু প্রযুক্তিগত অর্জন নয়। এই ভিডিও প্রকাশের তারিখ আর তারেক রহমানের চীন সফরের তারিখ মেলান 22 থেকে 26 জুন, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বেইজিংয়ে ঠিক সেই সময় চীন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের ফুটেজ প্রকাশ করলো। এটা কি শুধু কাকতালীয়? ডিফেন্স সিকিউরিটি এশিয়া 9045 দুটো বিশ্লেষণেই বলা হয়েছে এই ভিডিও প্রকাশ কোনো দুর্ঘটনা নয়, এটি ইন্দো প্যাসিফিক ওয়াশিংটন ও তার মিত্রদের প্রতি একটি সরাসরি বার্তা বহন করছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, বাংলাদেশ কি DF-17 কিনতে পারবে? সরাসরি উত্তর, DF-17 রপ্তানির জন্য উপলব্ধ নয়। এটা চীনের নিজস্ব কৌশলগত অস্ত্র, PLA রকেট ফোর্সের একচেটিয়া সম্পদ। কিন্তু কেন রপ্তানি হয় না? এর 3টি কারণ আছে। প্রথম কারণ প্রযুক্তিগত গোপনীয়তা। DF-17 DF-ZF হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলের প্রযুক্তি চীনের সবচেয়ে গোপন সামরিক সম্পদের মধ্যে একটি। এই প্রযুক্তি অন্যের হাতে পড়লে বিরোধী পক্ষ, বিশেষত আমেরিকা, সেটা বিশ্লেষণ করে পাল্টা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারবে। দ্বিতীয় কারণ ভূ রাজনৈতিক ঝুঁকি। DF-17 যদি কোনো ছোট দেশ পায়, সেটা আঞ্চলিক পরিস্থিতিকে একেবারে অস্থিতিশীল করে দিতে পারে। ভারত, আমেরিকা অবিলম্বে প্রতিক্রিয়া দেখাবে। এমন কূটনৈতিক ঝুঁকি নিতে রাজি নয় চীন। তৃতীয় কারণ MTCR মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম বা MTCR এর আওতায় 300 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আছে। DF-17 এর পাল্লা 1800 থেকে 2500 কিলোমিটার। এই সীমা বহুগুণ ছাড়িয়ে যায়। তুলনা করতে বললে পাকিস্তান চীনের কাছ থেকে JF-17 যুদ্ধ বিমান পেয়েছে, কিন্তু DF-21 বা DF-17 পায়নি। ইরান চীনের সাথে গভীর সম্পর্ক রাখে, কিন্তু 2026 পর্যন্ত DF-17 ইরানের কাছে বিক্রির কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই। অর্থাৎ বাংলাদেশের DF-17 পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে শূন্যের কাছাকাছি, আর বাংলাদেশ এটা নিয়ে এখন ভাবছেই না। তবে বাংলাদেশের ছোট ছোট মিসাইল দরকার, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এখন প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশ আসলে কি পাচ্ছে? DF-17 না পেলেও চীন সফরে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে অনেক কিছু পেয়েছে, এবং সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো বিমান বাহিনীর জন্য Z-10C চুক্তি। বাংলাদেশ 20 থেকে 24টি চীনা Z-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার আলোচনা ত্বরান্বিত করেছে, এবং কর্মকর্তারা আগস্ট 2026-এর মধ্যে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। প্যাকেজের মোট মূল্য প্রায় $2.2 বিলিয়ন, যার মধ্যে আছে বিমান প্রশিক্ষণ, লজিস্টিক অবকাঠামো, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সহায়তা। এই Z-10C চুক্তির ভেতরে আসলে কি আছে? Z-10C হলো একটি সত্যিকারের 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, সক্রিয় ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, আধুনিক ডেটা লিঙ্ক, দৃষ্টি সীমার বাইরে মিসাইল সংযোজন ক্ষমতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান F-7 যুদ্ধ বিমানগুলো 1960-এর দশকের সোভিয়েত MiG-21 প্রযুক্তি থেকে তৈরি। Z-10C হলো 2020-এর দশকের অত্যাধুনিক প্রযুক্তি। এই দুটোর মধ্যে প্রজন্মের পার্থক্য। বাংলাদেশ হবে পাকিস্তানের পরে বিশ্বে মাত্র দ্বিতীয় দেশ যারা Z-10C পরিচালনা করবে। প্রতিটি বিমানের আনুমানিক মূল্য $4 কোটি। এছাড়া বাংলাদেশ ও চীন প্রথমবারের মতো পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে 2+2 ডায়ালগ কাঠামোতে সম্মতি দিয়েছে, বা দুই দেশের সম্পর্কে রাজনৈতিক সহযোগিতা থেকে
প্রতিরক্ষা সমন্বয় পর্যন্ত বিস্তৃত করছে। তবে জেড 10C চুক্তি নিয়ে শুধু আশার গল্প নেই, সতর্কতারও কথাও আছে। অপারেশন সিন্দুরের পর একটি বড় প্রশ্ন উঠেছে। পাকিস্তানের চীনা জেড 10C যুদ্ধবিমানের পারফরমেন্স নিয়ে বিতর্কিত দাবি রয়েছে এবং ভারতের ব্রাহ্মোস মিসাইল সিস্টেমের সুনির্দিষ্ট কার্যকরভাবে পাকিস্তানের বিরুদ্ধে উচ্চ নির্ভুলতা ও অপারেশনাল কার্যকারিতার প্রদর্শন করেছে। এছাড়া চীনা অস্ত্রের ইতিহাস নিয়েও প্রশ্ন আছে। ঢাকায় F7 দুর্ঘটনা, পাকিস্তানের একাধিক দুর্ঘটনার খবর এই উদ্যোগগুলোকে বাড়িয়েছে। তবে বাংলাদেশের পক্ষে যুক্তি হলো যে 10C প্যাকেজ সরকার থেকে সরকার কাঠামোতে এবং বাংলাদেশের ফোর্সেস গোল 2030 কর্মসূচির আওতায় পেমেন্ট 10 বছর ছড়িয়ে দেওয়া হবে, যা জাতীয় অর্থব্যবস্থায় তাৎক্ষণিক চাপ কমবে। অর্থাৎ DF-17 পাওয়া সম্ভব নয়, কিন্তু জেড 10C দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী যে লম্বা লাফ দিবে সেটাই এই অঞ্চলের নজিরবিহীন।